একটি ছোট্ট গ্রামে বাস করত দুই বোন, ছোট বোন রূপা ও বড় বোন মিতু। সম্পর্কে তারা দু বোন হলেও তারা ছিল দুই মেরুর দুই বিপরীত দিক। রূপা বোন, সকাল তো হয়ে গেল, এবার ঘুম থেকে উঠে পড় জলদি, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে বোন। তুই খাবার খেলেই আমাকে আবার কাজে যেতে হবে। তা আজকে তুমি আপু আমার জন্য কি রান্না করেছো? ওই তো বোন, কালকে রাতে জমিদার বাবুর বাড়ি থেকে যে কয়টা রুটি আনলাম আর যে তরকারি দিয়েছিল, তারপরে বেঁচে ছিল, তাই আবার গরম করে আনলাম। এখন একটু খেয়ে নে বোন। আপু, তুমি আমায় আর কতদিন এই বাসি খাবার খাওয়াবে? তুমি কি পাশের বাড়ির থেকে পোলাও কোরমার ঘ্রাণ পাও না? ওরা তো কত ভালো খাবার খায়। আমরা কবে এসব ভালো ভালো খাবার খাবো? আমাদের আর সেই সামর্থ্য কোথায় বোন? নে বোন, আর জেদ করিস না, এবার একটু খেয়ে নে। আচ্ছা, এখন না হয় খেয়ে নিচ্ছি, কিন্তু আমার রাতে পরোটা আর মাংস চাই। চাই, এটা আমি বলে দিলাম। আমি আর কোনো কিছু শুনতে চাই না। রূপা আর মিতু দুজনেই এক মায়ের পেটের সন্তান, তবু তারা যেন দুই মেরু। যেখানে মিতু সারাদিন অন্যের বাড়িতে কাজ করে, ছোট বোনকে ভালো রাখার চেষ্টা করে, অন্যদিকে তার ছোট বোন রূপা, সে যেন মিতুর কোনো কষ্টই দেখতে পায় না। দেখ না আপু, দোকানটাতে কত সুন্দর সুন্দর জামা টানানো আছে। ইস, আমারও যদি এরকম কয়েকটা জামা থাকতো তাহলে কতই না ভালো হতো। আচ্ছা আপু, তুই আমায় একটা জামা কিনে দে না। আমার দোকানের ওই লাল জামাটা খুব পছন্দ হয়েছে। কিন্তু বোন, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, আর এই জামার যা দাম, এটা আমি কিভাবে পরিশোধ করব? বাবা মা বেঁচে থাকলে আমার কোনো আবদারি ফেলে দিত না, তাই এগুলো কোনো কথাই আমি শুনতে চাই না আপু। তুই আমায় এই জামাটাই কিনে দিবি, আমার এই জামাটাই চাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দোকানদার কাকা, আমায় আপনি আপনার দোকানের ওই লাল জামাটা দিন না, আমি পরে টাকা দিয়ে দেব। মা দেখো, ওই জামাটার দাম অনেক। ওই জামার দাম তুই কিছুতেই দিতে পারবি না, তোর অনেক কষ্ট হয়ে যাবে। আর এমন না যে জামাটা তুই তোর জন্য নিচ্ছিস, তুই যে সারাদিন এত কষ্ট করিস, এটা কি তোর বন্ধন দেখতে পায় না? এসব কথা বাদ দিন না দোকানদার কাকা, আপনি আমায় ওই জামাটা দিন। জানি আমার কষ্ট হবে, তবে আমি জমিদার বাবুর বাড়িতে আরও বেশি কাজ করে আপনাকে আমি জামার দাম দিয়ে দেব। আর মা বাবা পর আমার আর ও ছাড়া এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই, তাই ওর সমস্ত শখ মেটাতে তো আমি পারি না, তবে চেষ্টা করছি। আর কোনো কথা নয় কাকা, দয়া করে আমায় জামাটা দিন। আচ্ছা ঠিক আছে, এই নে ধরো তোর জামা। এই যে বোন, নে ধর তোর পছন্দের জামা। এরপর রূপা ও মিতু দুজনে জামা নিয়ে তাদের বাড়িতে ফিরছিল। রূপা একটি বারও ভেবে দেখল না তার এই জামার তার বোনের ঠিক কতটা পরিশ্রমের মূল্য রয়েছে। রূপা সব সময় তার সুখের কথায় ভেবে যেত। বোন, তুই ঘরে চলে যা, ঘরে গিয়ে তুই বিশ্রাম নে। বাইরে যে রোদ পড়েছে, যা ববলার মতো না। এই রোদে তুই বেশিক্ষণ বাইরে থাকলে কালো হয়ে যাবি। আমি যাই ঘরে, খাওয়ার জন্য এক ফোঁটা জলও নেই। আমি পুকুর থেকে গিয়ে জল নিয়ে আসি, এসে দুজনে একসাথে বসে খাবার খাবো। আচ্ছা আপু, তুমি তাহলে পুকুর থেকে গিয়ে পানি নিয়ে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এদিকে তীব্র রোদে আর গরমে মিতুর মাথা ঘুরে এবং হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এমন সময় সেখানে গ্রামের সবচেয়ে উচ্চবিত্ত ও শিক্ষিত ছেলে নীলের আগমন হয়। সে এসে মিতুকে টেনে তুলে এবং বলে, কি ব্যাপার, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? আরে এত ভারী কলসি গরমের ভিতরে আপনি কিভাবে নিচ্ছেন? দিন, আপনি আমায় কলসিটা দিয়ে দিন। না না, সমস্যা নেই, আমার এগুলো অভ্যাস আছে। কিন্তু আজকের একটু গরমে মাথাটা হঠাৎ করে ঘুরে গেল। আপনি যান, আমি একাই নিয়ে যেতে পারবো। তাহা বললে কি করে হবে? বলছি তো, আপনি আমায় দিন, আমি নিয়ে যাব। এরপর নীল আর কোনো কথা না শুনে সে মিতুর কাছ থেকে কলসি নিয়ে মিতুর সাথে যেতে থাকে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে রূপা নীলের সাথে মিতুকে যেতে দেখে আর বলে, আচ্ছা ভাবি, এই স্মার্ট সুন্দর ছেলেটা কে? কেন তুমি ওকে চেনোনি? ও হলো আমাদের গ্রামের সবচেয়ে ধনী পরিবারের ছেলে নীল। তবে ওর চালচলন দেখলে মনে হবে না ও এত ধনী পরিবারের ছেলে। যেমন দেখতে সুন্দর, তেমন শিক্ষিত, আবার তার সুন্দর ব্যবহারও।
কি এমন ছেলে কিনা আমার অশিক্ষিত ক্ষেত মার্কা বোনের সাথে ঘুরছে? আমার তো এটা ভাবতেই কেমন লাগছে। আচ্ছা ভাবি, তুমি তাহলে থাকো, আমি বাড়িতে যাই। এদিকে মিতু ও নীল তারা বাড়িতে চলে আসে। এরপর মিতু নীলের কাছ থেকে কলসি নিয়ে সে রান্নাঘরে রাখতে চলে যায়। সত্যি বলছি মিতু, আপনি আসলেই অনেক পরিশ্রমী। আপনি এই এত ভারী কলসি প্রতিদিন কিভাবে একা একা নিয়ে আসেন? আমি আজ একটু নিয়ে আসতে গিয়েই আমার কোমরটা ব্যথা করছে। আমার এসবের কোনো সমস্যা হয় না। এসবের সাথে থাকতে থাকতে আমাদের মতো গরিব মানুষদের সব কিছু সহ্য হয়ে গেছে। তা নীলবাবু, আপনি আমাদের বাড়িতে এসে শুধু কেন আমার বোনের হাতের চা খাবেন? এই যে নিন, এই গরমের হাত থেকে বাঁচতে ঠান্ডা ঠান্ডা পায়েস খান, একদম নারিকেলের গুলো দিয়ে তৈরি। না না, এসবের দরকার নেই। আমার জন্য এই চা ঠিক আছে। আমি কি আপনার কষ্ট বুঝতে পারিনি ভেবেছেন? আপনি তো শুধুমাত্র আপুর কথা ভেবে বলছেন, ঠিক আছে। আর আপু, তুমি এখানে কি করছো? তোমার তো কাজে যাওয়ার কথা। যাও, কাজে চলে যাও। কিছুতেই যেন মিতুর সরল মুখখানা ভুলতে পারছি না। যেমন তার সুন্দর ব্যবহার, তেমন তার এক নিষ্পাপ মুখ। শহরে এর থেকেও কত সুন্দর স্মার্ট মেয়ে দেখেছি, তবুও তাদের সাথে যেন মিতুর কোনো তুলনাই হয় না। আবার ওর ছোট বোন রূপা ওকে অপমান করল। ও চাইলেই প্রতিশোধ নিতে পারত, কিন্তু তা না করে চুপ করে সেখান থেকে চলে গেল। আর এমন বুদ্ধিমতী নিরঅহংকার মেয়েকে আমি খুঁজছিলাম। পরের দিন সকালবেলা নীল তার গাড়ি নিয়ে গ্রামের বটতলায় এসে সে সেখানে রূপাকে দেখতে পায় এবং সে তার গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে রূপার সাথে কথা বলে যে, রূপা, আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমি মিতুকে সেখানে দেখতে পাইনি। আর তোমাদের বাড়ির তালা দেয়া ছিল। আসলে আপু, জমিদার বাবুর বাড়িতে কাজ করতে গেছে, আর ঘরের ভিতর একা থাকতে ভালো লাগছিল না, তাই এখানে চলে এসেছি। যাই হোক, যখন তোমাকে পেয়ে গেছি, তোমাকেই তাহলে কথাটা বলি। কালকে মিতুর এমন সুন্দর ব্যবহার দেখে আমি বড়ই মুগ্ধ তার প্রতি। তাই আমি তাকে আমার জীবন সঙ্গী হিসেবে সারা জীবন আমার সাথে রেখে দিতে চাই। এটা বলার জন্যই মিতুকে খুঁজছিলাম, যেহেতু তুমি এখানে রয়েছ। তুমি এই কথা মিতুকে বলো। সে এই প্রস্তাবে রাজি কিনা তার জবাব তুমি আমায় জানিও। আচ্ছা ঠিক আছে আপু, বাড়িতে আসলে আমি ওর সাথে এ ব্যাপারে কথা বলবো। আপনি নিশ্চিন্তে যান, আর আপুর সিদ্ধান্ত সম্পর্কে আমি আপনাকে জানিয়ে আসব। এরপর সেখান থেকে নীল তার গাড়ি নিয়ে চলে গেলে রূপা রেগে বলে, আমি রূপা থাকতে কিনা আমার বড় বোনকেও ভাম আনস্মার্ট মেয়ের সাথে গ্রামের সবচেয়ে বড়লোক ছেলের সাথে বিয়ে হবে। ভাগ্য ভালো যে আপু বাড়িতে ছিল না, এটাই সুযোগ। এ ব্যাপারে কোনো কিছু জানতে দিলে চলবে না। নীলের কানে এমন কথা ঢালবো যে নীল আমায় বিয়ে করতে বাধ্য হবে। আরে রূপা যে, এসো এসো, ভিতরে এসো। তা বলো, তোমার বোন আমার প্রস্তাব শুনে কি বলল? কি আর বলবো আপনাকে আপু, তো কথা শুনে বলল, যাক, অবশেষে একটা বড়লোক ছেলে পেয়েছি। এবার থেকে আমার আর কোনো খাওয়া পড়ার সমস্যা থাকবে না। বড়লোকের ছেলেটাকে তেল মেরে মেরে ওর কাছ থেকে দামি দামি গয়না কাপড় নেব, আর ও এটা বুঝতেও পারবে না। কি মিতু এই সমস্ত কথা বলেছে? আমি তো এটা ভাবতেও পারছি না। আমি যে ওর চোখে মায়া দেখতে পেয়েছিলাম, সেটার পুরোটাই কি তাহলে নাটক ছিল? আচ্ছা, তুমি তাহলে বাড়িতে চলে যাও, আমি একটু পরে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন চলে যাই। মিতু, আপনি আমার সম্পর্কে এর সমস্ত কথা বলবেন, এটা আমি কোনো সময় ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম আপনি বাকি সব অন্য মেয়েদের থেকে আলাদা। তবে আমি ছিলাম ভুল। আপনি বাকি মেয়েদের থেকে আরও বেশি জঘন্য। আপনার সম্পর্কে আমার আর কোনো কিছু বলার নেই। ভাগ্যিস আপনার বোন ছিল, তাই আমি এ যাত্রায় বেঁচে গেলাম। থাকুন আপনি আপনার লোভ নিয়ে, আমি চললাম। আর কান খুলে শুনে রাখুন, আমি আপনার ছোট বোন রূপাকেই বিয়ে করব। এরপর সেখান থেকে নীল রাগ করে চলে যায় এবং মিতু বুঝতে পারে এ সমস্ত কথা তার বোন তার সম্পর্কে বানিয়ে বানিয়ে বলেছে। রূপা, নীল সাহেব এগুলো কি বলে গেল? তুই আমায় একটু ভালো করে বলবি। আর তুই কি বলেছিস? আমি তো কিছুই জানি না এই সম্পর্কে।
কী কারণে নীল তোর সাথে এমন ব্যবহার করলো? তাহলে শোন নীল, শুধুমাত্র আমার একমাত্র জীবনসঙ্গী, আর এজন্যই আমি তোর সম্পর্কে সমস্ত কথা বানিয়ে বানিয়ে নীলকে বলেছি। একদিন হঠাৎ করে নীলের ব্যবসায় বিশাল বড় লস হয়ে যায়। সে তার ব্যবসার লস সামলানোর কথা বলতে রূপাদের বাড়িতে চলে আসে। সে রূপাকে ডাকতে থাকে। রূপা, আপনি কি বাড়িতে আছেন? যদি থাকেন তবে ঘরের বাইরে আসুন। শুনুন না রূপা, আমার ব্যবসায় হঠাৎ করে আজ এমন বিশাল লস হয়েছে যে সমস্ত কোম্পানির খরচ এবং শ্রমিকদের বেতন পরিশোধ করতে গিয়ে আমার ব্যাংকের সমস্ত টাকা শেষ হয়ে গেছে। আমার কাছে আর একটা টাকাও নেই। আমি এখন পথের ভিখারি হয়ে গেছি। এখন এই মুহূর্তে আপনি আমার শেষ ভরসা। টাকা নেই মানে? আপনার তো টাকার কোনো অভাব ছিল না। আর আপনার ব্যবসায় এত বিশাল অঙ্কের লস হয় কিভাবে? আমি তো আপনাকে টাকার জন্যই ভালোবেসেছিলাম, যাতে করে আমি এই গরিব দুঃখের জীবন থেকে মুক্তি পেতে পারি। আর এমন কথা বলতেই হঠাৎ করে রূপা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। রূপা, আপনার কি হলো? আপনি কিভাবে অজ্ঞান হয়ে গেলেন? আরে আমার সাথে এসব কি হচ্ছে? রূপা, উঠুন উঠুন। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না যে আমায় রূপাকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করবে। আরে নীলবাবু যে, এ কি হয়েছে? আমার বোনেরও মাটিতে এমনভাবে পড়ে আছে কেন? বোন, কি হয়েছে? তোর কথা বলছিস না কেন তুই? আসলে মিতু, হঠাৎ করে আমার ব্যবসায় এমন পরিমাণ লস হয়েছে যে আমি এখন পথের ভিখিরি হয়ে গেছি। আমার কাছে এখন আর একটি টাকাও নেই। আর এই কথা বলা মাত্রই আপনার বোন চিন্তিত হয়ে পড়ে, আর চিন্তায় চিন্তায় সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আচ্ছা দেখুন নীলবাবু, যা হবার তা হয়ে গেছে। এখন আর আমাদের হাতে কিছু করার নেই, তাই আমার বোনকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলুন। ডাক্তারবাবু, রূপার কি হয়েছে? রূপা কি আবার আগের মতো ঠিক হবে না? দেখুন নীলবাবু, রূপা আগের মতো ঠিক হয়ে যাবে, তবে হঠাৎ করে শকিং নিউজ শুনে ফেলায় এতে করে ওর এমন অবস্থা হয়েছে। আমি সবকিছু দেখে নিয়েছি, এখন ওর গায়ে জ্বর রয়েছে। নিয়মিত সেবা যত্ন করলে ও আগের মতো সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওকে যত তাড়াতাড়ি সুস্থ করা যায়। আপনারা আপনাদের মতো চেষ্টা করুন, তবে ওর চিকিৎসার বিল হয়েছে 50,000 টাকা। এই টাকাটা আগে কাউন্টারে গিয়ে জমা করে দিয়ে আসুন। মিতু, এখন আমি এত টাকা কিভাবে পরিশোধ করব? আমার কাছে তো একটা টাকাও নেই। মা বাবা চলে যাওয়ার পর আমারে দুনিয়া আপন বলতে আমারে ছোট বোনই আছে। ভেবেছিলাম বোনের বিয়েতে মায়ের দেওয়া শেষ সম্বল একজোড়া বালা ওকে দেব মায়ের স্মৃতি হিসাবে। কিন্তু যখন আজ এই বিপদের দিনে ওর বিয়ের জন্য নয়, ওর জীবনের জন্য আমি আপনার কাছে বালাখানা এনে দিচ্ছি, আপনি বিক্রি করে আমার বোনের জীবন বাঁচান। এরপর মিতু বাড়ি থেকে একটি পুটলি নিয়ে সে হাসপাতালে বারান্দায় বসে থাকা নীলের কাছে চলে যায় এবং দিয়ে বলে, এই যে নিম নীলবাবু, আমার বাবা মায়ের শেষ স্মৃতি। আশা রাখছি এটা বিক্রি করলে আমার বোনের হাসপাতালের সমস্ত বিল পরিশোধ হয়ে যাবে। আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দিব, এটা বলার আমার আর কোনো ভাষা নেই। আপনি সত্যিই মহান। হয়তোবা আমি সত্যি মানুষ চিনতে ভুল করেছি। আপনি আমায় মাফ করে দিন। দেখুন নীলবাবু, এখন আর এগুলো বলার সময় নয়। আপনি আগে গিয়ে এই পুটলির ভিতর থাকা বালাখানা বিক্রি করে দিয়ে আসুন। এরপর মিতুর ভালোবাসা এবং সেবা বা যত্নে পরবর্তীতে রূপা সুস্থ হয়ে ওঠে। আপু, আমি দেখেছি তুমি আমার জন্য কতই না কষ্ট করে সেবা করে আমায় তুমি সুস্থ করে তুলেছ। আমার জন্য তুমি কতই না কষ্ট করলে সারা জীবন। বাবা মা চলে যাওয়ার পর তুমি আমার জন্য অনেক করেছ, কিন্তু আমি তোমার জন্য কিছুই করিনি। তুমি আমায় মাফ করে দিও মি। না বোন, এমনভাবে বলিস না। তুই ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তুই যতই ভুল করিস না কেন, বড় বোন হিসেবে ক্ষমা করে দেওয়া এটা আমার দায়িত্ব। আপু, আমি সবকিছুই বুঝতে পেরেছি এখন। আমি যে ভুলগুলো করেছি, এবার আমি কিছু ভুল শোধরাতে চাই। চল আপু, আমরা বাড়িতে চলে যাই। দেখুন নীলবাবু, আপনি দেখতে যেমন সুন্দর, তেমন আবার আপনার টাকা পয়সার কোনো অভাব ছিল না। আর এসব কিছু দেখেই আমি আপনাকে ভালোবেসেছিলাম। আমি আপনাকে কখনোই মন থেকে ভালোবাসতে পারিনি।
আর আপনি আমার বোনকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন, ওর সম্পর্কে আমি বানিয়ে বলেছিলাম। আপনি আমায় মাফ করুন। আর আপু, আমিও তোমার প্রতি কম অন্যায় করিনি। আর তাই আমার এখন কর্তব্য হচ্ছে তোমরা দুজনেই একসাথে সারা জীবনের জন্য একে অপরের সঙ্গী হয়ে থেকে যাও। হ্যাঁ মিতু, রূপাও নিজের ভুলের জন্য অনুতপ্ত। আর আগের সমস্ত কথা ভুলে গিয়ে আমি আপনাকে নিয়ে নতুনভাবে বাঁচতে চাই। আর আমাদের সাথে আপনার বোনও থাকবে, কারণ আপনি আপনার বোনকে অনেক বেশি পরিমাণে ভালোবাসেন। ঠিক আছে, আমি আপনাকে প্রস্তাবে রাজি। যখন এতে আমার বোনও খুশি, আপনিও খুশি, তখন আমিও খুশি। যেমন রূপা ও তার নিজের ভুল বুঝতে পারে, তাই এরপর থেকে তারা তিনজনে বেশ সুখে শান্তিতে দিন পার করছিল।